আসসালামু আলাইকুম সবাইকে। নিউট্রিনোতে স্বাগতম। আজকে আমরা সার্কুলার মোশনের ৩য় লেকচারে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এর যে প্রুফ বা ডেরিভেশন আছে সেটা দেখছো। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং আমি ফারদিন হাসান আছি তোমাদের সাথে। এই লেকচারে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এর ডেরিভেশন এর সাথে সাথে যেহেতু এটা আমাদের গতিবিদ্যার লাস্ট টপিক, এখানে আমরা কিছু প্র্যাকটিসও করব, ম্যাথ প্র্যাকটিস অ্যাকচুয়ালি। ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের যেসব জড়তাগুলা থাকবে বা ডেরিভেশনের মাধ্যমে তো এতক্ষণ আমরা প্রুফ দেখছি বা গত লেকচার গুলাতেও আমরা বেশিরভাগ ক্ষেত্রে থিওরি গুলাই বেশি ফোকাসে রাখছি। আজকে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করবো যেগুলা আমাদের এইচএসসি বেসড, মানে এইচএসসি পরীক্ষা বা এক্সামে আসবে। ঠিক আছে, এমসিকিউ বা সিকিউ তে বলো, যেখানেই হোক সেখানে আসবে। সো আলোচনার সুবিধার জন্য প্রথমে আমরা এখানে একটা চিত্র অ্যাটাচ করে রাখছি। এটা আমাদের আজকে অনেক কাজে দিবে। অ্যাকচুয়ালি আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য এটা অনেক ভালো একটা চিত্র। এখানে বোঝা যাচ্ছে যে কোন দিকে কোন রাশিটা কাজ করতেছে। তো কথা না বাড়িয়ে তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা বেসিক্যালি হচ্ছে পেসি বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের যে ভ্যালুটা আমরা গত ক্লাসে বা গত ২টা ক্লাস ইউজ করছি, যেটা হচ্ছে ভি স্কয়ার বাই আর বা হচ্ছে ওমেগা স্কয়ার আর, এইটাই আজকে আমরা হচ্ছে ডিরাইভ করব। ডেরিভেশনের ২-৩টা নিয়ম আছে, আমরা তার মধ্যে থেকে ২টা নিয়ম আজকে দেখব। ঠিক আছে? এই সূত্রটা প্রুফ করার জন্য আমাদেরকে যেসব জিনিসগুলা জানা থাকতে হবে সেগুলা জানার জন্য তোমরা গত ক্লাস বা গত লেকচার ২টা জেনে আসতে পারো। আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এর ২টা ক্লাস লেকচার 1 এবং লেকচার 2 তে আলোচনা করা হয়েছে। এই ২টা ক্লাস তুমি যদি এসে দেখো তাহলে এখানে তোমার বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এর ক্লাসে আমরা দেখছিলাম সেটা হচ্ছে ৪ ধরনের ত্বরণ বৃত্তাকার পথে থাকে। তার মাঝে একটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এইটা তৈরি হয় হচ্ছে আমাদের ভেলোসিটি বা এই যে বেগটা আছে সেই বেগের ডিরেকশন চেঞ্জের কারণে, তাই না? বেগের ডিরেকশন চেঞ্জের কারণে তৈরি হয় হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এবং বেগের ম্যাগনিটিউড বা মান চেঞ্জের কারণে তৈরি হয় হচ্ছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, তাই না? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনকে আমরা এইভাবে প্রকাশ করছিলাম, ডি মডুলাস অফ ভি বাই ডিটি, মানে বেগের মানের সাপেক্ষে সময়ের সাথে অন্তরীকরণ বা সময়ের সাথে বেগের মানের যে পরিবর্তনটা সেটাই হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। আর বেগের ডিরেকশনের সাথে বা দিকের সাথে যে পরিবর্তনটা হয় সময়ের, সেটা হচ্ছে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন সম্পর্কে বলছিলাম। আর এই দুইটাকে আমরা একসাথে হচ্ছে শুধু ত্বরণ দিয়ে প্রকাশ করছিলাম। ঠিক আছে? যেহেতু আমরা ত্বরণের মানটা বের করবো, ত্বরণকে আমরা কি বলি? বেসিক্যালি ত্বরণকে আমরা বলি না হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে, তাই না? বেসিক যে ফর্মুলাটা, তো সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে যদি ত্বরণ বলে, আমরা বেগকে কিন্তু এইভাবে লিখতে পারি। গত ক্লাসে আমরা দেখছি বেগকে লেখা যায় হচ্ছে কি ওমেগা ক্রস আর, এই ভেক্টোরিয়াল ফর্মে আমরা বেগকে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এটাকে যদি আমরা এভাবে লিখি, তো এটা এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা যেটা পড়ে সেটা পড়ছে। আমরা কি জানি? ডিডি এক্স অফ, যদি ইউভি থাকে তখন আমাদের এই ফর্মুলাটা পড়ে। যারা ডিফারেন্সিয়েশন এখনো শুরু করনি তাদের জন্য এটা আমি লিখে দিচ্ছি, ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স, মানে একটাকে পাশে রাখতে হবে আর অন্য যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে ইউটা হচ্ছে যেমন আছে, যেমন ছিল তেমনই আছে এবং ভি এর ডিফারেন্সিয়েশন হয়েছে। আর এখানে হচ্ছে ভি যেমন ছিল তেমনই আছে, এরপর হচ্ছে ইউ এর ডিফারেন্সিয়েশন আছে এবং এদের মাঝে যোগ হবে। ঠিক আছে? তো এখন আমাদের এখানে যদি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এটা আমরা এইভাবে লিখতে পারি, ডি ওমেগা বাই, আমরা যদি একটু নিচে যাই তাহলে সুবিধা হবে, ডি ওমেগা বাই ডিটি, আমরা ওমেগা ডিফারেন্সিয়েশন করলাম এবং আর কে যেমন আছে তেমন রেখে দিলাম এবং যোগ করলাম। এবার ওমেগা কে যেমন আছে তেমন রেখে দিব এবং আর এর ডিফারেন্সিয়েশন করব, ডিআর বাই ডিটি। ঠিক আছে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা, আচ্ছা এখানে ক্রস গুণন হবে। আচ্ছা, তো এখানে ডি ওমেগা বাই ডিটি কে আমরা কি বলতে পারি? সময়ের সাথে কৌণিক বেগ পরিবর্তনের হারকে কিন্তু কৌণিক ত্বরণ বলে, আলফা বলে, যেটা আমরা গত লেকচারে দেখছি। এবং আলফা ক্রস আর হচ্ছে এখানে, ঠিক আছে? আলফারও কিন্তু একটা ডিরেকশন আছে। এইখানে যে ফিগারে দেখো, আলফা ডিরেকশন হচ্ছে ওমেগা ডিরেকশন বরাবর। ওমেগা কোণ বরাবর? এই যে তলটা আছে, এই যে চাকতি বা বৃত্তাকার পথে যে বস্তুটা ঘুরছে তার থেকে জেড অ্যাক্সিস বরাবর বা থ্রি ডাইমেনশনে বললে হাইট বরাবর যে অ্যারোটা আছে এই দিক বরাবর আমাদের আলফা ডিরেকশন। ঠিক আছে? আলফা কিন্তু একটা ভেক্টর রাশি। আলফা ক্রস আর, আর এখানে হচ্ছে ওমেগা, আর সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে, তাই না? ওমেগা ক্রস ভি। ঠিক আছে? তো এখানে দেখো দুই ধরনের ত্বরণ আমরা পাচ্ছি, একটা হচ্ছে আলফা ক্রস আর, আর একটা হচ্ছে ওমেগা ক্রস ভি। আলফা ক্রস আর কে আমরা বলতে পারি হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে? কেন? কারণ আলফা ক্রস ভি এর যে ডিরেকশন সেটা এটি বরাবর হয়। কিভাবে? এই আলফা হচ্ছে উপরের দিকে আর হচ্ছে আমাদের
কোন বরাবর? এই দিক থেকে বাইরের বরাবর। সো তুমি আলফা আর যদি আর কে তুমি হচ্ছে ক্রস গুণ করো, অর্থাৎ আলফা আর কে তুমি যদি উপর থেকে নিচে স্ক্রু দিয়ে ঘোরাও, দেখো সামনের দিকে ডিরেকশন যাচ্ছে, ঠিক আছে? আর এটি এর ডিরেকশন হচ্ছে এই ভি বরাবর। সো এই এটি এর ডিরেকশন যেহেতু এই দিক বা ভি বরাবর যাচ্ছে, দ্যাটস ওয়াই আলফাকে আর দিয়ে ক্রস গুণ করলে এটি বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। একইভাবে ওমেগা ক্রস ভি কিভাবে হয় হচ্ছে এসি, সেটা আমরা দেখি। ওমেগা হচ্ছে উপরের দিকে আর ভি হচ্ছে তোমার স্পর্শক বরাবর, পি থেকে স্পর্শক বরাবর কাজ করতেছে। তো তুমি এই ওমেগার এই ভেক্টরটাকে যদি পি এর এখানে স্থাপন করো তাহলে এরকম হয়। এরপর তুমি যদি ওমেগাকে ভি এর দিকে ঘুরাও, দেখো ওমেগাকে যদি তুমি ভি এর দিকে ঘুরাও, ভিতরের দিকে একটা ভেক্টর কাজ করে, অর্থাৎ একটা ভেক্টর আমাদের কেন্দ্রের ভিতরের দিকে কাজ করবে। যে এটাকে যদি তুমি এইভাবে করো, থ্রি তে আমি এখানে টু তে বোঝানো যাচ্ছে না, বাট তুমি যদি এইখানে হচ্ছে ওমেগা ভেক্টর আর এই হচ্ছে আমাদের ভি ভেক্টর, সো এই দুইটাকে আমরা যদি কি করি, এই দিক থেকে এই দিক বরাবর ঘুরাই, দেখো যে স্ক্রুটা হবে সেটা কিন্তু ভিতরের দিকে কেন্দ্র বরাবর যাবে। সো এসি এর ডিরেকশন বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ডিরেকশন কিন্তু কেন্দ্র বরাবর ভিতরের দিকে হবে। ঠিক আছে, গত লেকচারে আমরা এটা বলছি যে ডিরেকশনটা কাজ করি কি অ্যালং দ্য রেডিয়াস, তাই না? আর ওমেগা ক্রস ভি কে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এসি বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তো এখান থেকে আমাদের দুইটা যে ত্বরণ আছে সেটা কিন্তু বের হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ত্বরণের যে দুইটা মানের কারণে টোটাল ত্বরণ সৃষ্টি হয় সেটা আমরা দেখলাম, এটি আর এস। তো এ কে আমরা বলতে পারি হচ্ছে এ নেট, ঠিক আছে, ভেক্টোরিয়াল ফর্মে এ নেট ইজ ইকুয়াল টু এটি প্লাস এস। ঠিক আছে, তো এখানে আমরা এটুকু জানতে পারলাম যে এটি আর এসি সম্মিলিত যোগফলের কারণে আমাদের হচ্ছে টোটাল নেট অ্যাক্সিলারেশন তৈরি হয়। সো গত লেকচারে আমরা জাস্ট এটা বলছিলাম, আজকে আমরা প্রমাণ বা প্রুফ বা ডেরিভেশনের মাধ্যমে এটা দেখলাম। ঠিক আছে, সো এবার আমরা নেক্সটে যেটা আজকে প্রুফ করব সেটার দিকে যাই। সো এটা আমাদের হচ্ছে তুমি এইভাবে করতে পারো। সো এটাকে আমরা বলতে পারি পদ্ধতি এক। এক নাম্বার পদ্ধতিটা কি? এক নাম্বার পদ্ধতিটা হচ্ছে তোমার, আমরা যদি ডিরেক্ট ডিরাইভেশন করি, সো এই পদ্ধতিতে দেখো কি করতে হয় বা কি আমাদের অ্যাজাম্পশন নিতে হবে। আচ্ছা, আমাদের এখানে কিছু অ্যাজাম্পশন নিতে হবে, ঠিক আছে, এই প্রুফটা করার জন্য। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বা হচ্ছে কি ওমেগা স্কোয়ার আর, এটা প্রুফ করা। ঠিক আছে, সেই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের ধরে নিতে হবে যে যে বেগটা আছে সেই বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, সে বেগের যে মানটা সেটা কনস্ট্যান্ট, অর্থাৎ যে বৃত্তাকার পথে হচ্ছে বস্তুটা ঘুরতেছে সেটা সুষম কৌণিক বেগে ঘুরতে হবে। অর্থাৎ ভি যদি কনস্ট্যান্ট হয় ওমেগাও কনস্ট্যান্ট হবে, কারণ ভি এর ফর্মুলা থেকে ওমেগা আসে। কারণ রেডিয়াস তো অলওয়েজ কনস্ট্যান্ট বা ফিক্সড, সো রেডিয়াস যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি কনস্ট্যান্ট হলে ওমেগাও কনস্ট্যান্ট। ঠিক আছে, ওমেগারও ডিরেকশন আছে, সো আমরা ধরে নিচ্ছি ওমেগার ভ্যালুটা কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি দিকও কনস্ট্যান্ট, বেগ তো আর কি এইভাবে ঘুরবে না। সো ওমেগার ভি এর যদি মান কনস্ট্যান্ট হয় ওমেগার মানও কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এটুকু আমরা বলতে পারি। সো এটা আমরা অ্যাসাম্পশন ধরে নিচ্ছি। সো এটা যদি আমরা ধরে নেই, একটু আগে আমরা যে প্রমাণটা করলাম এ নেটের যে ভ্যালুটা, সেখানে দেখো আমরা এরকম একটা লাইন লিখছিলাম। আমরা যদি প্রিভিয়াস পেজে যাই, এখানে একটা লাইন লিখছিলাম যে ডি ওমেগা বাই ডিটি ক্রস আর প্লাস ওমেগা ইন্টু ডি আর ডিভাইডেড বাই ডিটি, তাই না? সো এই লাইনটা যদি আমরা আবার একটু লিখি, ডি ওমেগা বাই ডিটি ক্রস আর প্লাস ওমেগা ক্রস ডি আর বাই ডিটি। আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস এখন লিখে রাখছি যে ওমেগা হচ্ছে এই কেসের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট, যে অ্যাজাম্পশনটা। সো ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, সো আমাদের ডিফারেন্সিয়েশনে কোন একটা পার্ট বা টি এর সাপেক্ষে যাকে ডিফারেন্সিয়েট করব সে যদি কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে আমরা কি বলি যে কোন কনস্ট্যান্টের অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের যে ভ্যালু সেটা হচ্ছে জিরো। সো এই পুরা পার্টটা বাম পাশে জিরো হয়ে যাবে না? সো পুরা পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের শুধু অবশিষ্ট থাকে কি ওমেগা ক্রস dr বাই ডিটি, তাই না? সো ওমেগা ক্রস dr বাই ডিটি কে ওমেগা ক্রস ভি আমরা লিখতে পারি, dr বাই ডিটি কে ভি লিখি। আর আমরা ভি কে আবার ভেঙে কি লিখতে পারি? ভি কে আমরা লিখতে পারি হচ্ছে কি ওমেগা ক্রস আর ভেক্টর। আমরা গত লেকচারে এটার প্রুফ দেখছি, যেহেতু কি ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। ঠিক আছে, তো এইটা যদি শত হয়, এখন আমাদের ভেক্টরের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। ভেক্টর একটা ফর্মুলা আছে, যদি এরকম কোনো সময় পাওয়া যায় এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তখন একটা ফর্মুলা আছে, তখন সেই ফর্মুলাটা হচ্ছে বি ভেক্টর ডট এ ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস সি ভেক্টর
ইনটু ইনটু কি এ ভেক্টর ডট বি ভেক্টর। ডট বলতে এখানে ডট গুণ বোঝাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু একটা ভেক্টরের রুল বা ভেক্টরের ফর্মুলা। সো আমাদের এখানেও কিন্তু এই ভেক্টরের ফর্মুলাটা কি অ্যাপ্লিকেবল হচ্ছে। এখানে তিনটা ভেক্টর ক্রস গুণ আকারে আছে, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। যদি আমরা অ্যাজিউম করি তাহলে আমরা এরকম পাই যে হচ্ছে ওমেগা ডট আর মাইনাস আর ডট ওমেগা, ঠিক আছে? এরকম কিন্তু আমরা একটা ভ্যালু পাই, ঠিক আছে? তো এখন আমাদের এখানে একটা চিত্র আমি আগেই অ্যাটাচ করছি। সেই চিত্রতে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে দেখো ওমেগা ভেক্টর আর আর যে ভেক্টরটা আছে, আর ভেক্টর কিন্তু বাইরের দিকে, ঠিক আছে? আর এসি ভেক্টর হচ্ছে ভিতরের দিকে। এটা কেন একটু পরে আমরা জানতে পারবো। তো এখানে দেখো ওমেগা ভেক্টর আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলতো? আর ভেক্টর হচ্ছে এই তলে আছে। সো এটা যদি আমরা একটা প্লেনে কল্পনা করি যে এই বৃত্তটা একটা কি তলে আছে, তাহলে এই বৃত্তের আর ভেক্টরটা কি তলে আছে, এই তল বরাবর লম্ব দিকে আছে ওমেগা ভেক্টর। তাহলে এখানে অবশ্যই 90 ডিগ্রি কোণ এক্সিস্ট করতেছে। সো ওমেগা ভেক্টর আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? তো এখানে আমাদের ডট গুণের ক্ষেত্রে আমরা জানি cos থিটা আসে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওমেগা আর cos 90। এখানে আমরা ভেক্টর দিচ্ছি না, কারণ এগুলা মান নির্দেশ করতেছে, বলেই দিলাম। আর মাইনাস আর ইনটু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এ আর এ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি দুইটা ভেক্টর সেম হয় তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, কারণ দুইটা একই রেখা নির্দেশ করে। সো এই দুইটা যদি একই রেখা হয় তাহলে মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, তাহলে হচ্ছে ওমেগা ইনটু ওমেগা cos 0। আমরা জানি cos 90 এর মান হচ্ছে কত? 0। সো এই পুরা বাম পাশের টার্মটা 0 হয়ে যাবে। সো জাস্ট যেটা অবশিষ্ট থাকবে মাইনাস আর ডট ওমেগা স্কয়ার। দেখো এখানে আমাদের যে হচ্ছে এ নেট, যেহেতু এখানে আমরা ওমেগাকে কনস্ট্যান্ট ধরছি, এই কারণে আমাদের ট্যানজেনশিয়াল বা স্পর্শীয় ত্বরণ 0 হবে। তার মানে মোট নেট যে ত্বরণটা হবে সেটা হবে হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের ভ্যালুর জন্য। সো এসি এর যে ভ্যালুটা সেটা আমাদের আসতেছে কি মাইনাস আর ভেক্টর ডট বা গুণ ওমেগা স্কয়ার, ঠিক আছে? সো এইটা কিন্তু আমাদের একটা দেখার বিষয় যে এসি ভেক্টরের যে ভ্যালুটা সেটা আমাদের আর ভেক্টরের নেগেটিভ দিকে বা অপোজিট দিকে কাজ করতেছে। এটা কি কি নির্দেশ করতেছে? এই ফর্মুলাটা দ্বারা এটা নির্দেশ করতেছে যদি কোনো বৃত্তাকার পথে আর ভেক্টর হচ্ছে বাইরের দিকে কাজ করে, তাহলে ও যে কোনো পয়েন্টের জন্য ওই বৃত্তে কেন্দ্রমুখী ত্বরণ হবে বিপরীত দিকে। আর ভেক্টর বাইরের দিক বরাবর, আর এসি হবে কি ভিতরের দিক বরাবর, বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হবে ভিতরের দিক বরাবর। এবং এর যে মানটা হবে, এসির যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে কত? আর ওমেগা স্কয়ারের সমান। তো এটা ওমেগা স্কয়ার আর। সো এখান থেকে আমরা ভি স্কয়ার বাই আর ইজিলি নিয়ে আসতে পারি। ওমেগা বাই আর কমন নিলে এটা চলে আসবে, ঠিক আছে? সো এটা কোনো বিষয় না। সো আমাদের যেটা মেইন উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে, যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এর শুধু মান না, আমরা ডিরেকশন সহ এটা বের করে ফেলতে পারছি, ঠিক আছে? তো আশা করি পদ্ধতি ১ বা ফার্স্ট নিয়মে বুঝতে পারছো যে কিভাবে আমরা বের করতে হবে। এজন্য আমাদের একটা অ্যাসাম্পশন বা ধরে নিতে হবে যে ভি এর ভ্যালু কনস্ট্যান্ট, ঠিক আছে? আরেকটা নিয়মে এটা বের করা যায় বা বের করা সম্ভব বলতে গেলে, যেভাবে বের করার জন্য আমাদের হচ্ছে একটু আরো কিছু জিনিসপত্র একটু এড করতে হবে। সো আমরা এটাকে বলতেছি পদ্ধতি ২, যার মাধ্যমে আমরা এইটা প্রমাণ করব, ঠিক আছে? তো এই পদ্ধতিতে কি করতে হবে? তো প্রথমে আমাদের আরকি সার্কুলার মোশন, সার্কেল তো আঁকতেই হবে। তো সার্কেল আঁকার পর আমাদের হচ্ছে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে একই অ্যাসাম্পশন সেম। এখানে আমাদের বেগ বা ভেলোসিটিকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে, ঠিক আছে? বেগ বা ভেলোসিটি যদি আমরা কনস্ট্যান্ট ধরি তখনই আমরা কি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এর ভ্যালু হচ্ছে 0 পাবো। আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে এ নেট বা টোটাল সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এর ভ্যালুটা বা মানটা বের করা, ঠিক আছে? তো সেই জন্য আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কে 0 করতে হবে। 0 করে জাস্ট এ নেট এর ভ্যালু বের করলেই কিন্তু আমাদের এসি এর ভ্যালু বের হয়ে যাবে। তো এখানে আমরা দুইটা পয়েন্ট বিবেচনা করি। দুইটা পয়েন্ট ধরলাম হচ্ছে এখানে এ, এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট বি। সো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এ পয়েন্ট বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, ভেক্টর না মানে বেগ আমরা ধরলাম এই দিক বরাবর, সেটা হচ্ছে v1। বি বরাবর আরেকটা এই বৃত্তাকার পথে চলমান বস্তুর বেগ ধরলাম, এটা হচ্ছে v2। এবং বস্তুটা এইভাবে ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, যেটা ওমেগাটা কি কনস্ট্যান্ট। আচ্ছা, তো এতটুকু আশা করি বুঝতে পারছো সিনারিও বা এখানে যে ঘটনাগুলা বললাম। এখন যেহেতু আমরা বেগ কনস্ট্যান্ট বলছি, সো এখানে কিন্তু যে কোনো পয়েন্টের জন্য বেগের মান কনস্ট্যান্ট হবে। v1 ইজ ইকুয়াল টু v2 ইজ ইকুয়াল টু v। এটা লিখলে হবে, এটা লিখলে কিন্তু হবে না। আমাদের এর মানটা বা ম্যাগনিটিউডটাকে আমরা কনস্ট্যান্ট বলছি, সো মানটাকে আমাদের কনস্ট্যান্ট বলে নিতে হবে। সো মডুলাস দিয়ে মান নির্দেশ করে, সো এটা আমাদের কনস্ট্যান্ট। এটা যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে v1 আর v2 এর কি মানের দিক থেকে দুইটাই সমান। এখন আমরা এখানকার ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তাকার এই পথটা। সো এই দুইটা বিন্দু এ আর বি এর মধ্যবর্তী যে কোণ বৃত্তের কেন্দ্রের সাথে
যে চাপটা উৎপন্ন করছে তার মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম থিটা। এবার আমাদের একটু ম্যাথমেটিক্যাল জ্ঞান কাজে লাগাতে হবে আমাদের পূর্বের। এখানে আমি যদি বলি এখন যে v1 ভেক্টর আর v1 ভেক্টরের পাদবিন্দু বা যেখান থেকে ভেক্টরটা স্টার্ট হয়েছে এবং v2 ভেক্টরের পাদবিন্দু যেখান থেকে v2 ভেক্টরটা স্টার্ট হয়েছে তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? নরমালি করবা না, কারো কারো মনে সন্দেহ হবে। সেই জন্য আমরা একটু এই জিনিসটাকে এখানে আরো ভালোভাবে একে আমরা এটা বর্ণনা করি। ঠিক আছে, তো এখানে যেমন হচ্ছে, এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো, ভি বা বেগ যেহেতু আমাদের স্পর্শক বরাবর কাজ করে, তো স্পর্শকের সাথে ব্যাসার্ধের কোণ কিন্তু এখানে 90 ডিগ্রি, এখানেও কোণ কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। তো এরকম ভাবে আমরা এখানে একটু ফিগার ড্র করার ট্রাই করি। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের এ বিন্দু থেকে এইদিকে হচ্ছে আমাদের v1 বেগ কাজ করছে এবং এ হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধটা। ঠিক আছে, আর আর হচ্ছে আমাদের এখান বরাবর হচ্ছে আমাদের, আচ্ছা আমরা আমাদের বোঝার সুবিধার জন্য এটাকে ইন্টারসেপ্ট করানোর প্রয়োজন আছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কাজ করছে হচ্ছে আরেকটা ব্যাসার্ধ আর, এবং আর এর সাথে পারপেন্ডিকুলার মানে এই রেখার সাথে লম্ব রেখা কাজ করছে হচ্ছে v2। ঠিক আছে, সেখানে কোন কোন জিনিসগুলো উল্লেখ করার মতো, এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং আর ভি এইটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী এটা আমাদের v1 আর এটা হচ্ছে আমাদের সেই থিটা। ঠিক আছে, এখানে যে চিত্র এখানে সেই চিত্র, জাস্ট আমরা v2 টাকে এক্সটেন্ড করছি আর v1 টাকে নিচের দিকে ধরো এখানে এর সাথে লাগাই দিছি। তো তখন যে ঘটনাটা ঘটবে দেখো, এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কি হবে, 90 মাইনাস থিটা। এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, তাই না? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এটা আর এটা যেহেতু সমান, দুইটাই ব্যাসার্ধের মান আর, সো এটা যদি 90 মাইনাস থিটা হয় আর এটা যদি 90 হয় তাহলে 90 আর 90 180 মাইনাস থিটা, সো টোটালটাকে যদি 180 হতে হয় তাহলে এটাকে কিন্তু অবশ্যই থিটা হতে হবে। ঠিক আছে, সো এই কোণটাই আমরা এখানে উল্লেখ করছি যে এখান থেকে যদি v1 ভেক্টরের পাদবিন্দু এবং v2 ভেক্টরের পাদবিন্দুকে একসাথে আনা হয় তখন এখানে যে মধ্যবর্তী কোণ থাকবে এদের, এটাও হবে কি থিটা। তো এখন আমরা যদি এই v1 আর v2 এর মধ্যবর্তী একটা সংযোজক সরলরেখা কাজ করাই এই দিক বরাবর এবং এটাকে যদি আমরা বলি ডেল ভি, তাহলে আমরা ভেক্টরের সংযোজন নীতি অনুযায়ী কি বলতে পারি যে হচ্ছে v1 প্লাস ডেল ভি ইজ ইকুয়াল টু v2 বলতে পারি। ভেক্টরের যোগের নিয়ম এটাই বলে। সো এখান থেকে আমরা যদি ডেল ভির ভ্যালুটা বের করি সেটা হবে হচ্ছে v2 মাইনাস v1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এখানে না বোঝার কোনো কিছুই নাই। তো এতটুকু আশা করি ক্লিয়ার আছে। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা যে জিনিস অ্যাজাম্পশন করব বা ধরে নিব যে যে টাইমের ব্যবধানে আমরা এ আর বি দুইটা পয়েন্ট নিছি সেই টাইমটা খুবই ক্ষুদ্র, অর্থাৎ আমরা যে টাইমটা নিছি যে এ পয়েন্ট আর বি পয়েন্ট অ্যাজিউম করার জন্য সেই টাইমটা যদি খুবই ক্ষুদ্র হয়, টি যদি টেন্স টু জিরো হয়, মানে সময়টা খুবই যদি অল্প সময়ের জন্য হয়, তাহলে কি এ বিন্দু আর বি বিন্দু কি খুবই দূরের কোনো বিন্দু হবে নাকি একেবারে কাছের বিন্দু হবে? যে আমাদের একটা বৃত্তের এখানে একটা এই সময়ে একটা বস্তু থাকার সময় ছবি তুলছে, আবার খুবই অল্প সময়ের ব্যবধানে আরেকটা ছবি তুলছি, তো বস্তুটা কি বেশি দূরে যেতে পারবে নাকি একেবারে কাছেই থাকবে? একেবারে কাছেই থাকবে। সো এরকমই একটা বিষয় যে আমরা কি করতেছি, ফটো ক্লিক করতেছি, এমন সময় এই বিন্দুতে একটা ফটো পাইছি, বি বিন্দুতে একটা ফটো পাইছি, বাট এটা আমরা অনেক জুম করে মানে বড় করে দেখাইছি, এই কারণে এত বড় বা বোঝার হিসাবে সুবিধার জন্য বলতেছি। তো টি যদি অনেক বড় হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এটুকুকে আমরা প্রথমে বলছিলাম হচ্ছে ডেল এস, এ বি যে ব্যবধান বা পরিধির যে অংশটুকু, সো ডেল এস টেন্স টু কি ডিএস হবে অতি ক্ষুদ্র সময়ের জন্য, এবং এখানে যে ডিভি ডেল ভিটা আছে সেটা কি হবে, ডেল ভি টেন্স টু ডিভি হবে, তাই না? সো এখানে টি টাইম যদি খুবই অল্প সময়ের জন্য হয় তাহলে আমাদের এই ঘটনাগুলো ঘটবে। এবং আরেকটা ঘটনা ঘটবে, আমাদের এই যে বৃত্তাকার চাপটা আছে সেটা কি একটা কার্ভ বা বক্রাকার, বক্রগতি বা বক্র সারফেস না, কার্ভ সারফেস না, এটা কিন্তু ফ্ল্যাট সারফেস হয়ে যাবে। কেন? কারণ আমরা দেখি পৃথিবীর উপরে যে আমরা বাসা বাড়ি বানাই এটাও পৃথিবীও তো গোল, তাই না? তো পৃথিবীর এই গোলাকার কার্ভ বা এই কার্ভ সারফেসটা আমরা কেন লক্ষ্য করি না? কারণ আমরা মানুষ হিসেবে অনেক ছোট পৃথিবীর তুলনায়, এই কারণে আমরা জুম করতে 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 একেবারে ফ্ল্যাট সারফেস এটা ফিল করি। সো টাইম যদি খুবই কম হয় তাহলে এ আর বি কি ফ্ল্যাট সারফেসের মতো আচরণ করবে এরকম, আর মাঝখানে আমরা কেন্দ্রের সাথে দুইটা ত্রিভুজের জন্য ব্যাসার্ধ নিব। ঠিক আছে, মানে এই ত্রিভুজটা ধরলাম, এই ও এ বি ত্রিভুজের জন্য, ও এ বি ত্রিভুজের জন্য এটা হচ্ছে ডিএস আর বাকি দুইটা হচ্ছে আর, এবং মধ্যবর্তী কোণ সেমই থাকবে থিটা। আচ্ছা, অ্যাকচুয়ালি থিটা না, এটা আর কি ডি থিটা হবে তখন, খুবই কম যেহেতু অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটা আমরা লিখতে পারি থিটা হবে কি
ডি থিটা মানে থিটা টেন্স টু ডি থিটা হবে। সো এখন আমরা যদি দুইটা ত্রিভুজ লক্ষ্য করি, কোন দুইটা ত্রিভুজ? একটা ত্রিভুজ তো এইটা এখন যেটা আঁকলাম, এবং আরেকটা দেখো এখানে কি ভেক্টোরিয়াল একটা ত্রিভুজ তৈরি হয়েছে। সেই ত্রিভুজটা কেমন? সেই ত্রিভুজটা যদি আমরা এর মতো করে আঁকতে চাই, মানে সিমেট্রিক্যাল করে এর মতো, তাহলে এখানে যদি আমরা থিটা দেই, এদিক বরাবর হবে হচ্ছে আমাদের V1, এদিক বরাবর হবে হচ্ছে V2, আর এটা হবে কি ডেল ভি। যেহেতু আমাদের টাইম অনেক কম, সো মানে টাইম অনেক ক্ষুদ্র সময়ের জন্য, সো ডেল ভিটা কি হবে? ডিভি হবে। আচ্ছা, যতটুকু আশা করি বোঝা গেছে। এখন আমরা ম্যাথমেটিক্স এর আরেকটা থিওরিকে কাজে লাগাবো। সেই থিওরিটা হচ্ছে, যদি দুইটা ত্রিভুজের একটা কোণ সমান হয়, ধরলাম এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এবং এই বাহু আর এই বাহু পরস্পর সমান হয়, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু পরস্পর সমান হয়। আমরা জানি কি সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, তো এই কোণ আর এই কোণও সমান হবে। এটা যদি হয় আলফা কোণ, এটাও হবে আলফা কোণ। এটা যদি হয় বিটা কোণ, এটাও হবে কি বিটা কোণ। কিন্তু কি কিন্তু হচ্ছে আলফা কোণ যখন এটা হবে, মানে থিটা কোণ যখন ধরলাম এটা 30 ডিগ্রি, তাহলে এই দুইটা হবে কি 180 মাইনাস 30, 150/2, তার মানে দুইটা 75 করে হবে। সো এইটাও যখন 30 হবে, সেম ভাবে কিন্তু এইটাও 75 হতে বাধ্য। সো কি কোন ত্রিভুজের এখানে কি দুইটা ত্রিভুজের কি তিনটা কোণই সমান হয়ে যায়। তো কোন ত্রিভুজের যখন তিনটা কোণই সমান হয়ে যায়, তখন সেই ত্রিভুজটাকে আমরা বলি হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে, সদৃশকোণী বা সিমেট্রিক্যাল ত্রিভুজ এটাকে বলা হয়। দুইটা সদৃশকোণী ত্রিভুজের তাদের বাহুর রেশিও সমান হয় সবসময়। ঠিক আছে, আমরা এসএসসির ম্যাথমেটিক্স এগুলা পড়ে আসছি, সেগুলাতে আশা করি কোনো ডাউট থাকার কথা না। সো এখানে আমরা লিখতে পারি এই বাহু ডিভাইডেড বাই এই বাহু, মানে হচ্ছে আর বাই V2 ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই V1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডিএস বাই ডিভি। সো আমরা প্রথমে একটা অ্যাজাম্পশন ধরে নিছিলাম যে কি V1 আর V2 এর ম্যাগনিটিউডের মান সমান, এবং সিমেট্রিক্যাল কেসের ক্ষেত্রে আমরা জাস্ট মানগুলাই নিতে পারি, আমরা দিক সহ সিমেট্রি ত্রিভুজের করি না। সো এখানে আমরা লিখতে পারি আর বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডিএস বাই ডিভি, এটা লিখতে পারি। সো এটাকে যদি আমরা আর একটু এক্সপ্যান্ড করি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি, আচ্ছা আমরা তো ধরে নিছি এস, তো এস কে আমরা কিন্তু আর এও চেঞ্জ করে লিখতে পারি, তাই না? আর এও চেঞ্জ করে বলতে এস তো আসলে একটা দূরত্ব নির্দেশ করতেছে। সো আমাদের যেহেতু এখানে আর আছে, সো আমরা সুবিধার জন্য এটা আর লিখলাম। তো এখন আমরা কি করব, উভয় পক্ষকে ডিটি দিয়ে যদি ভাগ করি, ডিভি বাই ডিটি ইন্টু 1/v ইজ ইকুয়াল টু dr বাই ডিটি ইন্টু 1/r। ডিএস রাখলে কোনো সমস্যা নেই, ডিএস বাই ডিটি, তখন আমাদের যেটা লিখতে হতো সেটাই লিখতে হবে, ডিবি বাই ডিটি। সো ডিবি বাই ডিটি আসলে নির্দেশ করে হচ্ছে ত্বরণ। তো এখানে আমরা যেহেতু হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট ধরে নিছি, তাহলে এখানে যদি ত্বরণ সৃষ্টি হয়, তাহলে কোন ত্বরণটা সৃষ্টি হবে? অবশ্যই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সৃষ্টি হবে, এছাড়া তার কোনো ওয়ে নাই, তাই না? এখানে যদি ত্বরণ সৃষ্টি হয়, সেটা অবশ্যই এসি তৈরি হবে। এসি ইন্টু 1/v ইজ ইকুয়াল টু, আর ডিআর বাই ডিটি কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে, ভি ইন্টু 1/r। এখন আমরা যদি এসি এর মানটা নির্ণয় করি, সেটা কি হয়? ভি স্কোয়ার বাই আর। সো ভি এর মান আমরা ওমেগা আর বসাই, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, যেটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার আর। আশা করি এইভাবেও আমরা চাইলে প্রমাণ করতে পারি। ঠিক আছে, এইভাবেও প্রমাণ করা সম্ভব যে কি, যে হচ্ছে এসি এর ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এভাবেও চাইলে যে কেউ প্রমাণ করতে পারে। বাট এখানে আমাদের ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ যেহেতু বেশি, এক্সামে যদি আসে কখনো, তো এটা করাই সাজেশন থাকবে। কিন্তু তুমি যদি আগেরটাও করো কোনো সমস্যা নাই, এটাও তুমি চাইলে করতে পারো। এবং এটার সুবিধার দিক হচ্ছে, এখানে যদি প্রমাণ করে, এর সাথে তোমার দিকও বের হয়ে যায়। সো তোমাকে টিচার যদি প্রিফার করে, বা টিচার যদি দিক সহ বের করতে বলে, যেহেতু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের মান এবং দিক দুইটাই আছে, সো ফার্স্ট এটাও বের করা কি যুক্তিসঙ্গত বেশি। ঠিক আছে, তো এখন আমরা দুইটা নিয়মে প্রুফ করা জানলাম। তো এখন আরেকটা শর্টকাট আছে, শর্টকাট না আসলে, এটাও একটা ওয়ে হইতে পারে। সেটা কি, আমরা যেটা জানি সেটা হচ্ছে, যেহেতু আমাদের ভি কনস্ট্যান্ট, সো আমাদের এসিটাই হচ্ছে কি এক্সিস্ট করবে টোটাল অ্যাক্সিলারেশনের জন্য। আমরা সেখানে লিখতে পারি ডিভি বাই ডিটি, তাই না? সো এখানে ডিভি বাই ডিটির এখানে আমরা ভি এর জায়গায় বসাতে পারি কি ওমেগা আর। যেহেতু আমাদের ওমেগা কনস্ট্যান্ট, সো আমরা এইভাবে লিখতে পারি, ওমেগাকে বাইরে নিয়ে এসে ডি আর বাই ডিটি লিখতে পারি। ঠিক আছে, ওমেগা যেহেতু কনস্ট্যান্ট, সো এটা বাইরে চলে আসছে। সো ওমেগার মতো থাকবে, ডি আর বাই ডিটি কে আমরা ভি লিখতে পারি। সো ভি এর মান আবার হচ্ছে কি ওমেগা আর। সো এখান থেকে কিন্তু আসে হচ্ছে কি ওমেগা স্কোয়ার আর। সো টাইম যদি না থাকে এক্সামে, এভাবেও প্রুফ করতে পারো, জাস্ট এটা মান আসবে। ডিরেকশন সহ আসতে গেলে কিন্তু ভেক্টরের ওই প্রথমে যেটা দেখাইলাম ওইটার মতো করে করতে হবে। ঠিক আছে, তো আশা করি এই প্রমাণ নিয়ে আর কারো কোনো দ্বিধা বা সমস্যা থাকার কথা না। এখানে কিছু ডিফারেন্সিয়েশনের পার্ট আছে, যেগুলো হয়তো তোমরা এখনো 11-এ থাকলে শিখো নাই, বা ফার্স্ট ইয়ারে থাকলে শিখো নাই, বা ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক জিনিসপত্র ফার্স্ট ইয়ারে শিখে নেওয়া প্রয়োজন ফিজিক্স এর জন্য। তো এখানে যেসব বিষয়গুলো আমরা উল্লেখ করছি, কনস্ট্যান্ট থাকলে সেটাকে বাইরে নিয়ে নিতে হয়, এবং এক্স টু দি পাওয়ার এন এর একটা ফর্মুলা আছে, সেটা মাঝে মাঝে কাজে লাগে। সো দুই একটা ফর্মুলা আছে, সেগুলো শিখে নিলেই কিন্তু ডিফারেন্সিয়েশনে আর কোনো সমস্যা
বা বেসিক নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। সো আজকে বা এই কয়েকদিনে আমরা যে বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন নিয়ে পড়াশোনা করছি, সেক্ষেত্রে আমাদের সার্কুলার মোশন আর লিনিয়ার মোশনের মাঝে কিছু সিমেট্রিক্যাল জিনিসপত্র আমরা ফার্স্ট লেকচারে আলোচনা করছিলাম যে আমাদের লিনিয়ার মোশনে যদি হচ্ছে আগে হেডিং দিয়ে নেই, লিনিয়ার মোশনে যদি আমাদের হচ্ছে এস থাকে, সার্কুলার মোশনে হয় থিটা, যেটা আমাদের দূরত্ব নির্দেশক, তাই না? আর বেগ নির্দেশকের ক্ষেত্রে কি সার্কুলার মোশনে যেমন ভি থাকে, লিনিয়ার মোশনে যখন ভি থাকে, সার্কুলার মোশনে থাকে ওমেগা। আর ত্বরণের ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে লিনিয়ার মোশনে যখন এ থাকে, সার্কুলার মোশনে থাকে আলফা, বাট আরো কিছু থাকে, এসি, এটি, এ নেট, এগুলো কিন্তু সার্কুলার মোশনের অন্তর্ভুক্ত। আচ্ছা, যাই হোক। তো এখন আমাদের লিনিয়ার মোশনে যে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর যে ফর্মুলা গুলো আছে, সেগুলো আমরা জানি হচ্ছে তিনটা বিখ্যাত ফর্মুলা। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। ২ নম্বর ফর্মুলাতে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। থার্ডে আমরা শিখি হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। প্লাস মাইনাস হতে পারে, সেটা ডিপেন্ড করে কখন জিনিসটা শুরু হয়েছে, এগুলো তো আশা করি বুঝোই। সো এইভাবে কিন্তু সার্কুলার মোশনের ক্ষেত্রে ফর্মুলা গুলো একটু চেঞ্জ হয়ে যায়। সো চেঞ্জ গুলো আমি একটু দেখায় দিই যাতে তোমাদের ম্যাথ করতে ইজি হয়। এগুলার ম্যাথ খুবই ইজি। কেউ যদি এই টপিকের অভ্যস্ত থাকে বা এই ফর্মুলা গুলোতে অভ্যস্ত থাকে, তো সার্কুলার মোশনে তার ২-১টা প্র্যাকটিস বা দেখলেই ম্যাথ ইজিলি শেষ করতে পারবে। সো ভি এর ক্ষেত্রে আমরা লিখি কি ওমেগা, আর ইউ এর ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে ওমেগা নট বা আদি কৌণিক ত্বরণ, ওমেগা নট প্লাস আলফা টি। টি তো সব ক্ষেত্রে সেমই, সময় তো বৃত্তাকার বা লিনিয়ার সবার জন্য একইভাবে যায়, সো টি চেঞ্জ হবে না। এস কে আমরা লিখি হচ্ছে থিটা দ্বারা, তো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। থার্ড ক্ষেত্রে আমাদের কি হবে বলো? থার্ড ক্ষেত্রে হবে হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। আচ্ছা, আরেকটা আমরা শিখি, সেটা হচ্ছে এসেরই, যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, যে গড় মাধ্যমে করার যেটা, এখানেও সেটা অ্যাপ্লিকেবল। থিটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি। ঠিক আছে? সেই ফর্মুলা গুলা কিন্তু সার্কুলার মোশনেও অ্যাভেলেবল হবে বা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? তো আজকে আমাদের থিওরি বা ডেরিভেশনের পার্টটা তো আমরা করলাম। সো এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল বা কিছু প্র্যাকটিস পার্ট প্র্যাকটিস করি। ঠিক আছে? সো আমি এখানে ৩টা ম্যাথ রাখছি তোমাদের জন্য। সো এই ৩টা ম্যাথ তোমরা নিজেরা, আমি আশা করি ফার্স্টে তোমরা নিজেরা ট্রাই করো। এগুলা খুব একটা কঠিন ম্যাথ না। সো এগুলা তোমরা নিজেরাই ট্রাই করলে পারবা। তাও যদি তোমরা পজ করে করতে পারো, আর সেটা যদি না হয় আমার সাথেও দেখতে পারো। ঠিক আছে? সো এখানে কি বলছে, ১ নাম্বার প্রশ্ন বলছে একটা পাখার বা একটা ফ্যান, যেটা পাখা, সেই পাখার সুইচ বন্ধ করার ২৫ সেকেন্ড পর ৫০ বার ঘুরে ফ্যানটা থেমে গেছে। তো ফ্যানটার আদি কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ আমাদের ফাইন্ড আউট বা নির্ণয় করতে হবে। ঠিক আছে? সো আমাদের পাখার আদি কৌণিক বেগ, যেটাকে আমরা ওমেগা নট দ্বারা একটু আগেই প্রকাশ করলাম, সেটা বের করতে হবে। এবং আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে কৌণিক ত্বরণ বা আলফা। সো এই ২টা জিনিস আমাদের বের করতে হবে। সো আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখি। তোমরা যারা হচ্ছে এইচএসসি তে আছো, তারা কিন্তু সব গুছিয়ে লিখবা যে আদি কৌণিক বেগ কমা ওমেগা ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে। সো এরকম যেমন এখানে দেওয়া আছে কি সময়। সো আমরা লিখি হচ্ছে সময়, সময় t is equal to হচ্ছে 25 সেকেন্ড। আচ্ছা, এরপর কি দেওয়া আছে? ৫০ বার ঘুরে থেমে যায়। সো এখানে আমরা একটা জিনিস পাচ্ছি n। n হচ্ছে কতবার? ৫০ বার। সো n যদি ৫০ বার হয়, এখান থেকে আমরা কৌণিক সরণ পাই n থেকে। কিভাবে? আমরা কিন্তু জানি যে একবার ঘোরার মাধ্যমে 2 থিটা রেডিয়ান দূরত্ব অতিক্রম করে কৌণিক সরণ আর কি হয়। তাহলে ৫০ বার ঘুরলে সে ৫০ ইন্টু 2 পাই রেডিয়ান দূরত্ব অতিক্রম করবে, যেটা হচ্ছে আমাদের 100 পাই রেডিয়ান। ঠিক আছে? So আমরা কৌণিক সরণ আর সময় জানি, আমাদের বের করতে বলছে হচ্ছে আদি কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ। সো আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা সহজ হয়? যে যারা এইচএসসি তে, তাদের কিন্তু সবকিছুই লিখতে হবে। সময়, কৌণিক সরণ, মনে করি আদি কৌণিক বেগ ওমেগা নট, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি। ঠিক আছে? আমরা এটা অ্যাপ্লাই করার মাধ্যমে সব কিন্তু পেয়ে যাই। ঠিক আছে? সো এখানে আমাদের শেষ কৌণিক ত্বরণ বা কি বলে থেমে যাওয়ার কথা বলছে না, তার মানে শেষ কৌণিক ত্বরণের মানও, শেষ কৌণিক বেগের মানও কিন্তু দেওয়া আছে। তো এখানে আমাদের শেষ কৌণিক বেগটা উল্লেখ করতে হবে সময়ের সাথে। শেষ কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু 0। সো এখানে যদি, আচ্ছা, থিটার মান কত? 100 পাই রেডিয়ান, তাই না? আর ওমেগার ভ্যালু 0 প্লাস ওমেগা নট আমরা জানি না, বাই 2 ইন্টু কত সেকেন্ডের জন্য বলছে? 25 সেকেন্ড, তাই না? তো এখানে হবে হচ্ছে 25। তো এখান থেকে আমরা যদি ওমেগা নট এর ভ্যালু বের করি, তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে 4 4 পাই ইন্টু 2।
তার মানে হচ্ছে 8 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তো আমাদের আদি কৌণিক বেগের মান কত? 8 পাই রেডিয়ান পার সেকেন্ড। তো আমরা আদি কৌণিক বেগের মান বের করলাম, এখন আমাদের কৌণিক ত্বরণের মান বের করতে হবে। কৌণিক ত্বরণ আলফা সমান সমান হবে হচ্ছে কি ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি, তাই না? তো এখান থেকে ওমেগার মান তো 0 আর ওমেগা নট এর মান আমরা একটু আগে পাইলাম 8 পাই, আর টি এর ভ্যালু হচ্ছে 25 সেকেন্ড। সো এটার অ্যান্সার হবে কত? মাইনাস 8 পাই বাই 25 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো কোন ফর্মুলা অ্যাপ্লাই করছে। এটার হচ্ছে লিনিয়ার ভার্সনের ফর্মুলাটা এরকম, এস ইজ ইকুয়াল টু কিউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, যেটা আছে না সেই ফর্মুলাটা আর কি। এস এর জায়গায় আসবে আমাদের থিটা, আর বাকি ইউ এর জায়গায় ওমেগা নট, ভি এর জায়গায় ওমেগা বাই 2 ইন্টু টি। ঠিক আছে, সেটাই আমরা অ্যাপ্লাই করছি। তো আশা করি বুঝতে পারছি এটা কিভাবে আমরা সলভ করলাম। জাস্ট আমাদের আগের জানা সূত্রের কনভার্সনটা করছি, জাস্ট এটা করলেই আমাদের সব ডেটা দেওয়া আছে, বের হয়ে গেছে। আচ্ছা, এবার নেক্সট ম্যাথে আমরা যাই। নেক্সট ম্যাথে দেখো কি বলছে, যে একটা চাকতি মিনিটে 400 বার ঘোরে। ঠিক আছে, তো পরবর্তীতে এটিকে 2 মিনিটে এটাকে স্থির করা হয়েছে। চাকতির ত্বরণ নির্ণয় করো এবং থেমে যাওয়ার পূর্বে এটা কয়বার ঘুরবে। সো ভালো একটা কোশ্চেন, দেখো এটা আমরা কিভাবে সলভ করি। সেখানে কি কি দেওয়া আছে আমরা এটা আগে ফাইন্ড আউট করি। এটা আমি আর এত কিছু লিখবো না, ফার্স্ট এটা দেখাইলাম যেভাবে পরীক্ষায় লিখবা। সেখানে আমাদের দেওয়া আছে হচ্ছে মিনিটে 400 বার ঘুরে। সো আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ওমেগা বের করা। সেটা কি ওমেগার ভ্যালুটা আমরা কি, আচ্ছা এটা একটু এখানে দেখাই নেই। ওমেগা ইজ ইকুয়াল টু কি ডেল থিটা বাই ডেল টি না? সো সার্কুলার পথে সম্পূর্ণ পথ মানে ঘোরার জন্য তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়? 2 পাই দূরত্ব অতিক্রম করতে হয়, আর আমরা ধরলাম টি সময় সে 2 পাই দূরত্ব অতিক্রম করে। সো ওমেগার একটা ফর্মুলা কিন্তু হয় 2 পাই বাই টি, বাট এটা যদি একবার সে অতিক্রম করে, ঠিক আছে, যদি সে এন তম বার অতিক্রম করে টি সময়ে, তাহলে আমাদের ফর্মুলা হয় হচ্ছে 2 পাই এন বাই টি। সো এটা একটা কিন্তু কৌণিক বেগ বের করার সূত্র। ঠিক আছে, সো এটা তো মানে বেশি ক্রিটিক্যাল না, তার জন্য আমি আলাদা করে প্রুফ দেখাইলাম না, এখানেই তুমি লিখে রাখতে পারো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন বাই টি। সেভাবে কিন্তু আমরা আতিকৌণিক বেগটা বের করে ফেলতে পারি। সো ওমেগা নটের যে এখানে ভ্যালু হবে সেটা হবে হচ্ছে 2 পাই, এন এর মান হচ্ছে 400 বার করে কত সময়ে? প্রতি মিনিটে। সো 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। সো এখান থেকে যদি আমরা এটা একটু ক্যালকুলেট করি, সো এটার ভ্যালু আসবে হচ্ছে 40 পাই বাই 3 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে চাকতিটার আদি কৌণিক বেগ, মানে ফার্স্টে বা ইনিশিয়াল অবস্থায় এত বেগে সে ঘুরছে। আচ্ছা, এরপর এটাকে 2 মিনিটে স্থির করা হচ্ছে। তার মানে কতটুকু সময় লাগছে স্থির করতে? সেটা হচ্ছে 2 মিনিট বা হচ্ছে 120 সেকেন্ডে চাকতিটাকে স্থির করা হয়েছে। এখন কোশ্চেন আমাকে চাকতির ত্বরণ নির্ণয় করতে বলছে এবং থেমে যাওয়ার পূর্বে এটা কতবার ঘুরবে সেটাও আমাদের ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, আমাকে বলো তো শেষ কৌণিক বেগ কত হবে? এটা কিন্তু কোশ্চেনে বলা নাই, বাট উপরে কিন্তু মানে বুঝে বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি কি। এখানে কিন্তু উল্লেখ করা আছে স্থির করা হলো, স্থির করা মানে কি থেমে যাওয়া, তার মানে লাস্টে কিন্তু চাকতিটা থেমে গেছে, তার মানে শেষ কৌণিক বেগ কিন্তু 0। তো তোমার ওমেগা টি ওমেগা নট সবকিছুই দেওয়া আছে। সো কৌণিক ত্বরণ বের করতে গেলে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, আলফা ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। এটা যদি আমরা অ্যাপ্লাই করি 0 মাইনাস 40 পাই বাই 3 ডিভাইডেড বাই 120। সো এটা যদি আমরা বের করি কত আসে? এটা আসে হচ্ছে কি পাই বাই 9 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ মানে হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের জন্য যে ত্বরণ সৃষ্টি হয় সেই কৌণিক ত্বরণ, মানে প্রতি সেকেন্ডে এত রেডিয়ান করে সে বেগ বৃদ্ধি পায়। আচ্ছা, এবং কোশ্চেনে বলছে থেমে যাওয়ার পূর্বে এটার কতবার ঘুরে থামবে। মানে আমরা যখন কোনো কিছু, ধরো তোমার সিলিং ফ্যানটা, সো সিলিং ফ্যানটা যখন ঘুরে তখন এটা কিন্তু সুইচ অফ করার সাথে সাথে থেমে যায় না, একটা নির্দিষ্ট সময় ঘুরে কয়েকবার ঘুরে থেমে যায়। সো এখানে এই কোশ্চেনটা করছে যে এক্স্যাক্টলি কতবার ঘুরে এই চাকতিটা থামবে। ঠিক আছে, ফ্যান, চাকতি, পৃথিবী সবাই কিন্তু সার্কুলার মোশনে রোটেশনে আছে, তাই না, ঘুরতেছে। সো এখানে আমাদের হচ্ছে যে কতবার ঘুরবে সেটা আমাদের কি একটা দূরত্ব নির্দেশ করতেছে। তো দূরত্ব নির্দেশ করলে আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে। সো আমরা ডেল থিটা বা কতটুকু ঘুরে সেটা নির্দেশ করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার বাই 2 আলফা। এটা কোন ফর্মুলা? এটা হচ্ছে লিনিয়ার মোশনের এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 এ। এই যে ফর্মুলাটা না, সেই ফর্মুলার সার্কুলার মোশনের ভার্সন এটা। সো আমাদের ওমেগার ভ্যালু তো 0, তাই না? তো 0 স্কোয়ার মাইনাস ওমেগা নট এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 40 পাই বাই 3, তার স্কোয়ার করতে হবে, আর 2 আলফা। আচ্ছা, এখানে তো এটা মাইনাস হবে, তাই না, যেহেতু মন্দন সৃষ্টি হবে। আলফার মান হচ্ছে মাইনাস পাই বাই 9। সো এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের রেজাল্ট কত আসে? এটা আসে হচ্ছে 800 পাই রেডিয়ান। বাট আমাদের তো বলছে কতবার ঘুরবে। সো আমরা জানি একবার
2 পাই রেডিয়ান ঘুরলে ঘূর্ণন সম্পন্ন হয় একটা, সুতরাং 800 পাই ঘুরতে ঘূর্ণন সম্পন্ন হবে কয়টা? 2 পাই দিয়ে ভাগ দিতে হবে, যেটা আসবে হচ্ছে 400 বার। সো এটা থামার পূর্বে কয়বার ঘুরবে? আরো 400 বার আরো ঘুরে তারপর হচ্ছে থামবে। আশা করি বুঝতে পারছো। এরকম ম্যাথ অহরহ তুমি হচ্ছে অ্যাডমিশনের এমসিকিউ তে পাবা। কিছু কিছু ভার্সিটির সিকিউ তেও দিতে পারে ক্যালকুলেটর ছাড়া, যেগুলার হিসাব। তো তখন এত কমপ্লিকেটেড হিসাব থাকবে না, যেগুলা মুখে মুখে করা যায় ডিইউ তে, সেগুলা দিবে। ঠিক আছে? সো এটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই। তুমি প্র্যাকটিস বেশি বেশি করতে থাকবা, দেন তাহলেই তোমার তুমি যদি ভার্সিটির নাও তাহলে সেটা সেদিকে ভালো হবে। ঠিক আছে? সো আমরা লাস্ট ম্যাথ আজকের যেটা সলভ করবো সেটা হচ্ছে এটা। এখানে কি কি বলা আছে একটু আমরা লক্ষ্য করি। 0.5 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে কোন বস্তুর আদি কৌণিক বেগ হচ্ছে 1.5 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? মানে হচ্ছে ওমেগা নট এর মান দেওয়া আছে। আচ্ছা, আর রেডিয়াস দেওয়া আছে। কোশ্চেন পড়ার মাধ্যমে কিন্তু ধরতে হবে কি কি প্রশ্নে দেওয়া আছে, এবং কৌণিক ত্বরণ হচ্ছে 0.3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তিনটা তথ্য দেওয়া আছে। কোশ্চেন বলছে টি সময় পর, এখানে আছে টি কত? 10 সেকেন্ড পর স্পর্শী ত্বরণ মানে হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এটি কেন্দ্রমুখী ত্বরণ। এসি অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলে নাই, কেন্দ্রমুখী ত্বরণ ও লব্ধি ত্বরণের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের কিন্তু কি কি দেওয়া আছে আমরা আগে একটু একপাশে লিখি, তাহলে আমাদের হিসাবগুলো সুবিধা হবে। আর এর ভ্যালু দেওয়া আছে 0.5 মিটার। ঠিক আছে? ওমেগা নট এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1.5 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আলফা বা কৌণিক ত্বরণের ভ্যালু দেওয়া আছে 0.3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আর টাইম বলছে কি 10 সেকেন্ড পর। সো আমাদের 10 সেকেন্ড পরে স্পর্শী ত্বরণ আর কেন্দ্রমুখী স্পর্শী ত্বরণ আগে বের করতে হবে। সো স্পর্শী ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বের করার জন্য আমাদের হচ্ছে কি বের করতে হবে? 10 সেকেন্ড পর হচ্ছে শেষ কৌণিক বেগটা আগে বের করতে হবে। সো ওমেগা ইজ ইকুয়াল টু কি? ওমেগা নট প্লাস আলফা টি। ঠিক আছে? সো ওমেগা নট এর ভ্যালু হচ্ছে 1.5 প্লাস আলফার ভ্যালু হচ্ছে 0.3, টি হচ্ছে 10। ঠিক আছে? সো 0.3 কে 10 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 3, তার সাথে আমরা 1.5 গুণ করলে আসবে হচ্ছে 4.5। সো 4.5 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে কি ওমেগা বা শেষ কৌণিক বেগের যে মান সেটা। এরপর আমাদের বের করতে হবে হচ্ছে, আচ্ছা, স্পর্শী ত্বরণ বা এটি এর যে ভ্যালুটা সেটা কার উপর ডিপেন্ড করে? আলফা আর এর উপর ডিপেন্ড করে। সেটার জন্য কিন্তু আমাদের শেষ কৌণিক বেগ বের করার প্রয়োজন ছিল না। সো আলফার ভ্যালু হচ্ছে 0.3, আর এর ভ্যালু হচ্ছে 0.5। দুইটা গুণ করলে আসে হচ্ছে 0.15। এত কি মিটার পার সেকেন্ড স্কয়ার। স্পর্শী ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তো আমাদের স্পর্শ ত্বরণ যেটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সেটা বের করে ফেললাম। এখন আমাদের হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বের করতে হবে, যেটা হচ্ছে এসি। সেটার জন্য আমাদের কিন্তু ওমেগার ভ্যালু লাগবে, ওমেগা স্কয়ার আর। তো ওমেগার ভ্যালু আমরা বের করে ফেলছি, যেটা হচ্ছে 4.5। 10 সেকেন্ড পর যেহেতু কৌণিক ত্বরণ, সো কৌণিক ত্বরণের মান কিন্তু 10 সেকেন্ড পর বা টাইমের পিরিয়ডের পর চেঞ্জ হবে, কারণ ওমেগা চেঞ্জ হচ্ছে। ওমেগা স্কয়ার আর আর এর ভ্যালু হচ্ছে 0.5। সো এটা আমাদের হিসাব করে আসে হচ্ছে 10.125। ঠিক আছে? এটার একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা দুইটা ত্বরণের মানই পেয়ে গেছি। সো আমরা জানি যে কোন ত্বরণ কোন কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের সেই আর্কটা বা চাপটা, এদিকে কাজ করে হচ্ছে আমাদের এটি, কেন্দ্র বরাবর কাজ করে হচ্ছে আমাদের এসি, এবং এদের লব্ধি কাজ করে এই বরাবর। আমাদের প্রশ্নে কি বলছে? এ নেট আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের মধ্যবর্তী কোণ বের করা। ঠিক আছে? সো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের থিটার ভ্যালু বের করতে হবে। সো আমরা যদি ট্যান থিটার ভ্যালু বের করি, ট্যান থিটার মান হবে কি? লম্ব বাই ভূমি এটি বাই এসি। সো এটির ভ্যালু কত? 0.15 আর এসির ভ্যালু 10.125। সো এটা এখান থেকে আমাদের থিটার ভ্যালু আসে হচ্ছে, আচ্ছা, এটার ভ্যালু আসে হচ্ছে 0.849 ডিগ্রি। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আজকের ম্যাথমেটিক্যাল হিসাব। সবগুলা ম্যাথই ইজি, সবগুলা ম্যাথই হচ্ছে আমাদের আগে যে পড়া সূত্র তার একটা ভার্সন আর কি। সো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত বা এখানেই শেষ দিই। নেক্সট লেকচারে আমরা হচ্ছে পরের চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব, নেক্সটে যেটাই নেই। এরপর মেবি আমরা কাজ ক্ষমতা শক্তি নিয়ে পড়াশোনা করব, বা সেন্ট্রি সার্কুলার যে মোশন আছে সেই সার্কুলার মোশনের অন্যান্য চ্যাপ্টারে যে লিঙ্ক গুলো আছে, যেমন পৃথিবী বা গ্র্যাভিটেশনাল মোশন বা গ্র্যাভিটির যে চ্যাপ্টার আছে ষষ্ঠ, সেখানেও কিন্তু সার্কুলার মোশন আছে। তো সেই লিঙ্ক সেইগুলাও এই প্লেলিস্টেই থাকবে। বাট থার্ড চ্যাপ্টার বা গতিবিদ্যার যে পার্টটা সেটা আজকে এখানে শেষ হচ্ছে। ঠিক আছে? সো ভালো থাকো, সাথেই থাকো, আর নিউট্রিনোর পাশে থাকো। সাপোর্ট করিও আমাদের, আমাদের যতটুকু চেষ্টা করার প্রয়োজন তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য আমরা সর্বোচ্চটা চেষ্টা করব। ঠিক আছে? আল্লাহ হাফেজ।